বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে দুর্ঘটনাটা ঘটছে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে, এটা এত হৃদয় বিদারক, আমাকে এত মুভ করছে। আমি শিওর আপনাদের সবাইকে এটা আহত করছে, ব্যথিত করছে। মানে এটা বলার বাইরে, এটা ভাষার বাইরে। আমি তো একটা সময় এরকম হয়েছে যে যখন নিউজগুলো আসা শুরু করে গণমাধ্যমে, এগুলো আমি আর পরে দেখতেই পারি নাই। এরকম একটা অবস্থা, মানে কি একটা অবস্থা! বাচ্চারা মাত্র তখন ছুটি হয়ে গেছে, ওরা নাকি বের হবে, এবং ওরা ওদের যেই এক্সিট পয়েন্টটা, ওইখানেই প্লেনটা ক্র্যাশ করছে। মানে এখনো তো নিউজ অনেক দেখা বাকি আছে। মানে হতাহতের সংখ্যা তো কিন্তু এখনো আমরা ঠিক জানি না কি অবস্থা। মানে পুরা পুরা হৃদয় বিদারক একটা অবস্থা, হার্ট রেন্ডারিং একটা। আমাদের সবাইকে এটা নাড়া দিছে। তো আমি চিন্তা করলাম যে যেই বিমানটা, যে ফাইটার জেটটা অ্যাক্সিডেন্ট করলো, এই ফাইটার জেটটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। যে এইটা আহ, কতটুকু পুরাতন, এর ফিটনেসের কি অবস্থা, এর কার্যকারিতা কিরকম। চীন হচ্ছে এই ফাইটার জেটটার নির্মাতা, এবং 1966 সালে এইটা প্রথম তার মেইডেন ফ্লাইট সম্পূর্ণ করে। সো 1966 সালের ভেরিয়েন্টটাই যে আমরা 2012-13 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে ইন্ডাক্ট করছি, বিষয়টা এমন না। আম, যেভাবে যেভাবে সময় গেছে, ওটার মধ্যে পরিবর্তন, আপগ্রেড যেটাকে বলে, সেটা হয়েছে। কিন্তু এইটার যে মেইন ফ্রেম, সেটা কিন্তু স্টিল একটা খুবই পুরাতন প্ল্যাটফর্ম। আপনাদেরকে আরেকটু আগে নিয়ে যাই। 1955 সালে সোভিয়েত ইউনিয়ন যখন সেই সময়কার 1950-এর দশকের যুগান্তকারী MiG-21 সুপারসনিক প্লেন, ফাইটার জেট দৃশ্যপটে নিয়ে আসে। সো তখন থেকেই এইটার চাহিদা বিশ্বব্যাপী বেড়ে যায়, এবং অনেকেই চিন্তা করে যে এইটাকে প্রতিহত করার জন্য আরেকটা প্লেন বানাইতে হবে। এবং চায়না ওয়াজ নো এক্সেপশন। চায়নাও আম, এইটার MiG-21, সোভিয়েত ইউনিয়নের রাশিয়ান এই MiG-21ই পুরা কপি করে ফেলে। এবং এই কপি ভার্সনই হচ্ছে চাইনিজ F7। ঠিক আছে? এবং চায়নার F7 মেইডেন ফ্লাইট সম্পন্ন করে হচ্ছে আপনার 1966 সালে। সো মোটামুটি 11 বছর আহ, সময় নেয় চায়না এটাকে আসলে ক্লোন করার জন্য, এই মানে ইন দ্যাট সেন্স, এবং দৃশ্যপটে নিয়ে আসে। সো এইটা একসময় ভালো ছিল ওর সময়, ওই 50-এর দশক, 60-এর দশক, ইভেন 70-এর দশকেও এইটা কিন্তু মোটামুটি অবসোলেটের, অবসোলেট বললে খুব একটা ভুল হবে না, কারণ তখন কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা, যেমন আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইভেন ইতালি, তাদের উন্নত সংস্করণের ফাইটার জেট দৃশ্যপটে নিয়ে আসে। যেমন ধরেন এই যে F-14 টমক্যাট, ঠিক আছে? F-14 টমক্যাট সাথে এটার কোনো তুলনা হয় না, হয় না। ঠিক আছে? সো তো চিন্তা করেন, 70s-এর দিকে কিন্তু F-14 টমক্যাট দৃশ্যপটে চলে আসছে, এবং আমরা 2025 সালের কথা বলতেছি, যে আমরা এখনো এইটাকে ইউজ করতেছি। আহ, যদিও মেইন কমব্যাট ফাইটার জেট না, ফর ট্রেনিং পারপাস, বাট হেই, আপনি যদি দেখেন যে এই যে ক্যাজুয়ালিটিটা হইল, এটা তো রিয়েল। এই যে জীবনগুলো ঝরে গেল, এটা তো রিয়েল। সো কেন এই কথা বলছি? এই কথা বলছি এই কারণে যে এইটার ইঞ্জিন সক্ষমতা নিয়ে আম, কেমন জানি একটু আমার সন্দেহ আছে। আমি মোটামুটি পড়াশোনা করলাম, খুব একটা বেশি যে সময় নিয়ে পড়াশোনা করছি তা না। ইনসিডেন্টটা ঘটার পরে যখন আমি একটু জানার চেষ্টা করলাম, তখন দেখলাম যে বেশ কিছু প্ল্যাটফর্ম এই F7 BGI অথবা F7 ইন জেনারেল, এইটার ইঞ্জিন নিয়ে একটু কথা বলছে আর কি, টুকটাক। আহ, যে F7 BGI অথবা F7 ইন জেনারেল হচ্ছে একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। এই ধরনের বিমানগুলির প্রধান সমস্যা হলো ইঞ্জিনে কোনো সমস্যা মানেই পাইলট ও বিমানের জন্য বড় হুমকি, বড় ঝুঁকি। এবং ডুয়েল ইঞ্জিন অথবা দ্বৈত ইঞ্জিনের বিমানগুলোর তুলনায় এর টিকে থাকার সম্ভাবনাও কম। কারণ দেখেন, একটা ইঞ্জিন যেগুলো ডুয়েল ইঞ্জিন, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আপনি, আমরা যেহেতু মান্ধাত্তার আমলের
যুদ্ধ বিমান নিয়ে কথা বলতেছি, সো আবারও F-14 টমক্যাটের কথাই বলি। F-14 টমক্যাটকে আপনি দেখেন, বাট মনে রাখবেন F-14 টমক্যাট কিন্তু খুবই কেপেবল একটা যুদ্ধ বিমান। যদিও 2025-এ তেমন না, বাট তারপরেও ওর সময়ে এবং ওর সময়ের পরেও ও অনেক ভালো সার্ভিস দিয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। সো এই F-14 টমক্যাটও কিন্তু ডুয়েল ইঞ্জিন, ঠিক আছে। সো একটা ইঞ্জিন ফেল করলেও কিন্তু আরেকটা ইঞ্জিন দিয়ে এটাকে অপারেট করা যায়, অ্যাটলিস্ট সেফলি ল্যান্ড করার যে বিষয়টা, এই কাজটা বেশ ভালোভাবেই করা যায় একটা ইঞ্জিন দিয়েও, যেটা F-7 বিজিআই কর্তৃক সম্ভব না। এবং এটা অবশ্যই একটা বিরাট ঝুঁকি, কারণ ইঞ্জিন ফেল করলে অবশ্যই এইটা মানে বিরাট একটা সমস্যা। অবশ্যই মানে ইজেক্ট করতে হবে, আর ইজেক্ট করার সময়ও যদি না পাওয়া যায়, ইন দ্যাট কেস এইটা অ্যাক্সিডেন্ট হবে। এবং আমাদের মতো ঢাকার মতো একটা জনবহুল শহরে এই যে কোনো রকম বিমান দুর্ঘটনা উইল ক্রিয়েট ম্যাস ক্যাজুয়ালিটি, ঠিক আছে। এইটা মানে ঢাকার মতন এত জনবহুল শহর আপনি পৃথিবীতে খুব বেশি পাবেন না। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলেই দেখবেন যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটি অন আর্থ। সো এখানে একটা এয়ার অ্যাক্সিডেন্ট মানেই হচ্ছে ম্যাস ক্যাজুয়ালিটি। এটা যে কোনো নেইবারহুডের কথাই আপনি বলেন না কেন, যে কোনো আবাসিক এলাকা মানুষ দ্বারা পরিপূর্ণ তো ঢাকা শহর। এই কথাটা বলছি এ কারণে যে আহ, একটা সময় ছিল, ধরেন 70-এর দশকে, যখন ঢাকার পরিধি একটু কম ছিল, ঠিক আছে। যেমন মনে করেন যে তেজগাঁয়ের 70-এর 60-এর দশকেই ধরেন না, যে তেজগাঁয়ের পর ঢাকা শহর কি তেমন ছিল না। আমার মনে হয় না তেমন ঢাকা শহর এত বিস্তৃত ছিল, কিন্তু এখন দৃশ্যপট পাল্টায় গেছে। এখন তো পুরা গাজীপুর পর্যন্ত মোটামুটি মানে ডেন্সলি পপুলেটেড আমাদের সব নেইবারহুড। সো তখন এই প্র্যাকটিসগুলা, এই বিমানের যে ট্রেনিং, তখন ঢাকা শহরের একদম শেষ প্রান্ত, যেমন মনে করেন যে তেজগাঁ, যে পুরাতন বিমান, সেখানে থেকে হতো। সেটা ততটা ঝুঁকির সৃষ্টি করতো না, কারণ ঢাকা শহর তো তেমন মানুষ দ্বারা পূর্ণ ছিল না, এত পপুলাস ছিল না। কিন্তু এখন কিন্তু বিষয়টা এরকম না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, এই ফ্যাসিলিটিটা, হুম, এই যে পাইলট ট্রেন করা, ফাইটার জেটের জন্য পাইলট ট্রেন করার ফ্যাসিলিটিটা, এটা ঢাকা বেসড না হয়ে ঢাকার কাছেই যদি কোথাও হইতো, তাহলে আমার মনে হয় যে বিপদের সম্ভাবনা অনেকটাই কমে যেত। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনারা আহ, আপনাদের মতামত আমার সাথে শেয়ার করেন। আপনারা কি মনে করেন যে ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয়, ঠিক আছে, যে সেটা কিরকম হতো আর কি। আসলে অনেক কিছুই খুব মানে ক্লিয়ারলি বলা যায় না, আপনারা তো জানেনই। যতটুকু সুন্দরভাবে উপস্থাপন করা যায় আর কি। যে আপনারা কি মনে করেন যে এই যে ট্রেনিং এর যে ফ্যাসিলিটি, এটা ঢাকার বাইরে হলে কেমন হয়? এবং এখন আসেন এই F-7 বিজিআই, এটা নিয়ে একটু কথা বলি। তো এই F-7 বিজিআই এটা আমাদের দেশে বিমান বাহিনীতে ইন্ডাক্ট হয়েছে হচ্ছে 2012-13 সালে, এবং যতটুকু আমি জানি হয়তো 20টা 21টা আছে আর কি এই ধরনের প্লেন, এই ধরনের ফাইটার জেট। এবং তার মধ্যে 4টা বা 5টা হয়তো মানে ডাবল সিটেড কো পাইলট বসা যায় এরকম, আর বাকিগুলা হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, তো আহ, চীনের তৈরি এই যুদ্ধ বিমান এখনো আমাদের দেশের প্রতিরক্ষার কি অন্যতম ভরসা? যদি হয় তাহলে এটা কি এখনো কার্যকর? এটা কি বর্তমান যুগের যে চাহিদা সেটা পূরণে সমর্থ? F-7 বিজিআই মূলত ওই যে একটু আগেই বললাম যে সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর উপর ভিত্তি করে তৈরি করা, ঠিক আছে। পরবর্তীতে চীন এই বিমানটাকে কিছুটা আপগ্রেড করলেও এর মূল কাঠামো কিন্তু বহুত পুরাতন, অনেক পুরাতন। বিশ্বের অধিকাংশ দেশেই এইটা আর ইউজ হয় না। এটা ইউজ হয় উম, খুব সম্ভবত আমাদের দেশে অ্যাজ এ ট্রেনিং ফাইটার জেট, এবং হয়তো পাকিস্তানে। এবং এইটার ফ্যাসিলিটি অথবা এটার টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে যদি কথা বলি, এইটা মধ্যে কিছুই নাই।
ঠিক আছে? এবং এর যে ইঞ্জিন সিগনেচার এটাও অনেক বেশি, যার কারণে আহ, আপনি খুব দ্রুতই এটাকে রেডারে মানে স্পট করে ফেলবেন। ঠিক আছে? যেটাকে বলে হচ্ছে রেডার ক্রস সেকশন, RCS, সেটা বিশাল। তো এখন তো ভিডিওটা আমি বেশি বড় করব না, সেটা হচ্ছে যে খুবই মর্মান্তিক একটা বিষয় দেখলাম, মনটা খুব খারাপ হইলো। আপনাদের সাথে আমার দুঃখটা শেয়ার করার জন্য এই ভিডিওটা মূলত আমি বানাইছি। খুবই দুঃখজনক, এবং আমি একটু আপসেটও। কারণ হচ্ছে যে আমরা এখনো এই F7 চালাইতেছি, এই 2025 সালে F7 BGI আমরা চালাইতেছি। এগুলার আসলে কি আমি বুঝলাম না। ঠিক আছে, এটা দিয়ে কি করবেন আপনি? যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং আল্লাহর কাছে দোয়া করি যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আল্লাহ যাতে কোনো বাপ মায়ের বুক খালি না করে, আমি আল্লাহর কাছে অনুরোধ করতেছি, আল্লাহর কাছে আবেদন করতেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। এবং আপনারাও আমার সাথে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ কোনো বাপ মায়ের বুক খালি না করে, এবং যারা আহত হয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি